আসসালামু আলাইকুম। শুরু করছি রহস্যের সন্ধানী দময়ন্তী। লিখেছেন মনোজ সেন। বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একটি মাঝারি আকারের কারখানা। ৮ ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ৫০,০০০ স্কোয়ার ফিটের মতো জায়গা। বাস রাস্তার সঙ্গে লাগোয়া প্রায় ৩০০ ফুট লম্বা প্রাচীরের মাঝখানে বড় লোহার গেট। তার মাথায় লোহার হাত বেঁকিয়ে কারখানার নাম লেখা। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে মালপত্র রাখার জায়গা, সামনে ফাউন্ড্রি শপ আর ফেব্রিকেশন শপ, আর ডান দিকে অফিস। অফিসের সামনে গোটা কয়েক গাড়ি রাখার জায়গা আর একটা ছোট বাগান। সকালবেলা ১১টা নাগাদ শিবেনের জিপ সমরেশ আর দময়ন্তীকে নিয়ে কারখানায় ঢুকল। অফিস ঘরের সামনে তখন ৪ জন ভদ্রলোক দাঁড়িয়ে। উদ্দেশ্য স্পষ্টই তাদের সম্বর্ধনা করা। ৪ জনের মধ্যে একজন সুশীল বাবু, বাকি ৩ জন অপরিচিত। শিবেন জিপ দাঁড় করাতে সুশীলবাবু এবং আর একজন ওদের কাছে এগিয়ে এলেন। সুশীলবাবু তার স্বাভাবিক সিন্ধু বিনীত ভঙ্গিতে নমস্কার করে বললেন, আসুন শিবেনবাবু, আসুন মিসেস দত্তগুপ্ত, মিস্টার দত্তগুপ্ত। ওরা ৩ জন গাড়ি থেকে নেমে প্রতি নমস্কার করল। সুশীলবাবু বললেন, চলুন ভেতরে গিয়ে বসা যাক প্রথমে, তারপরে না হয় আপনারা যা দেখবার দেখবেন। সতু, তুই ওদের তোর ঘরে নিয়ে বসা। ভালো কথা। এ হচ্ছে সত্যকি স্যানাল, আমার ভাগ্নে এবং এই কারখানা ম্যানেজার। ভাগ্নেটিকে দেখলে চিত্র প্রফুল্ল হয় না। গাঢ় বাদামি রঙের স্যুট পরা ভদ্রলোকের বয়স ৩৩-৩৪ হবে। প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা, সাধারণ স্বাস্থ্য, কিন্তু মুখটি যেন কেমন কুৎসিত নয়, কিন্তু ভীতিপ্রদ। কোকড়ানো চুলের নিচে ঢালু কপাল, ঘন রোমাবৃত শুয়োপোকার মতো দুটো ভুরু, আর তাদের তলায় প্রায় অদৃশ্য দুটি ছোট ছোট চোখ, অনুচ্চ নাক আর অত্যন্ত সরু একজোড়া ঠোঁট। সেই মুখে একটা কঠিন জান্তব নিষ্ঠুরতার ছাপ মেরে দিয়েছে, অথচ হাসিটি ভারী সুন্দর, একেবারে রমণীয় নমোহন। বুঝতেই অসুবিধা হয় না মেয়েদের আকৃষ্ট করতে ভাগ্নে বাবা জীবন একেবারে সিদ্ধহস্ত, কিন্তু পুরুষদের, বিশেষত প্রতিদ্বন্দ্বী পুরুষদের কাছে তিনি মোটেই আনন্দজনক নন। ম্যানেজারের ঘরটি বেশ বড়, একতলা লম্বা বাড়িটার এক প্রান্তে। তার একদিকে দরজা, অন্যদিকে বড় বড় কাচের জানালা, আর একদিকে নিঃছিদ্র দেওয়াল। এই দেওয়ালের দিকে পেছন করে একটা মাঝারি সাইজের টেবিলের সামনে বসে ম্যানেজার। তার বাঁদিকে দরজা, সামনে আর ডান দিকে জানালা। সামনের জানালা দিয়ে চোখে পড়ে ফেব্রিকেশন শপ, আর ডান দিকের জানালা দিয়ে দেখা যায় বাউন্ডারি ওয়াল, আর তার পাশেও বেগেনিভিলিয়া ঢাকা একটা সাদা বাড়ি, দোতলা কিছু অংশ আর একটা ব্যালকনি। সত্যকি স্যানাল ম্যানেজারের মোটা গদি মোড়া চেয়ারটিতে বসলেন। সুশীলবাবু এবং বাকি ৩ জন তার উল্টো দিকে 4টে চেয়ার দখল করে বসল। সত্যকি তার শুয়োপোকা দুটি নাচিয়ে সেক্সি হাসিটি হেসে দময়ন্তীকে বললেন, প্রতাপের মৃত রহস্যের কিছু সূত্র খুঁজতে নাকি আপনি কারখানা দেখতে এসেছেন? এ দুটোর মধ্যে সম্পর্ক কোথায় সেটা অবশ্য আমার বোঝা সম্ভব নয়, তবে যেহেতু আমি এই কারখানা অনেক দিন আছি, অতএব কী ধরনের সূত্র আপনি খুঁজছেন সেটা জানতে পারলে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারতাম। দময়ন্তী মৃদু হেসে বলল, সেরকম কোনো সাহায্য দরকার হবে না কিনা জানি না, তবে আপাতত আমার কয়েকটা প্রশ্নের যদি উত্তর দিতেন তো খুব উপকার হতো। বিলক্ষণ, বলুন না, আপনার কি প্রশ্ন আছে?
আমার সাধ্যর মধ্যে হলে নিশ্চয়ই উত্তর দেব বলে সত্যকী হাসতে লাগলেন। প্রতাপবাবু কোন ঘরে বসতেন? সত্যকী হঠাৎ ভয়ানক গম্ভীর হয়ে গেলেন এই প্রশ্ন শুনে। বললেন, এই ঘরে উনি আসার আগেই ঘরে কে বসতেন? আমি। ও আচ্ছা, সুশীলবাবু আপনি আবার এতটুকু বাইরে যান? আমি ওকে একা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সুশীলবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, নিশ্চয় নিশ্চয়, আমি যাচ্ছি, একটু চায়ের ব্যবস্থা করি গিয়ে। সুশীলবাবু বেরিয়ে গেল। দময়ন্তী আবার শুরু করল, প্রতাপবাবুকে হত্যা করার কারণ হিসেবে দীপান্বিতা যা বলেছে আপনি তা বিশ্বাস করেন? করি। প্রতাপবাবু সুবিধের লোক ছিল না। ছোট মামা তার মধ্যে কি দেখেছিলেন ভগবান জানেন। তার মতো একটা লোকের হাতে দীপুর মতো একটি মেয়েকে তুলে দেওয়া তার অন্যায় হয়েছিল। সেটা অন্যায়ের ফুল ভোগছে এখন। প্রতাপবাবুর চরিত্র ভালো ছিল না। ভালো ছিল না বলে কম বলা হয়। অত্যন্ত খারাপ, পারভার্টেড ছিল প্রতাপ। কি করেছিল উনি? সে অত্যন্ত নোংরা ব্যাপারে। আর এ প্রশ্নের জবাবই বা আমাকে দিতে হবে কেন? পুলিশ কি এতদিনেও সেটা বের করতে পারেনি? শিবেন মাথা নাড়ল, বলল, না, আমরা কেবল শুনেছি যে মিস্টার চৌধুরী চরিত্র ভালো ছিল না, কিন্তু তার কোনো বিশদ বিবরণ পায়নি। সুশীলবাবু কিছু বলছেন না, তার মেয়ে তো কিছুই বলছে না। আপনি জানেন? যদি তো বলুন না। জানি, কিন্তু বলা যায় না। আপনাদেরই খুঁজে বের করতে হবে। বেশ, তা না হয় আমরা বের করে নেব, কিন্তু আপনি জানলে কি করে? সুশীলবাবু বলছেন, ছোট মামা, তার তো ধারণা প্রতাপ একেবারেই গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। না, তিনি বলেননি। তবে কি দীপান্বিতা বলেছেন আপনাকে? প্রশ্নটা করল দময়ন্তী। কথার পিঠে জবাব দিতে গিয়েও আটকে গেলেন সত্যকী। আমতা আমতা করে বললেন, না, দীপু বলেনি। কে বলেছেন মনে পড়ছে না? নিশ্চয় আপনার বিশ্বাসভাজন কেউ। তা না হলে আপনার একজন সহকর্মী এবং আত্মীয় সম্পর্কে এহেন কথা আপনি নিশ্চয় চটপট বিশ্বাস করে নিতেন না। কে হতে পারে তিনি? একটু মনে করার চেষ্টা করেন, দেখুন না। না, মনে পড়ছে না, বেশ দৃঢ়তার সঙ্গে বললেন সত্যকী। তবে একেবারে এমনকি এমনি বিশ্বাস করে নিয়েছি তাও ঠিক নয়। দীপুকে ঘুরিয়ে জিজ্ঞেস করছিল, সে কোথায় অস্বীকার করেনি। আপনি কোথায় থাকেন? সোনাপুরেই। প্রশ্নটার আকস্মিকতায় একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন সত্যকী। বললেন, আমার বাড়ি এখান থেকে বেশ দূরে নয়, গাড়িতে যেতে মিনিট 10 লাগে। কে কে আছেন আপনার বাড়িতে? এখানে আমি একাই থাকি। ছোট ফ্ল্যাট, গেস্ট থাকার অসুবিধা আছে। বলতে বলতে সত্যকীর কপালের নিচে শুয়োপোকার ছোট মুখে মুখে জড়ে গেল। তাদের ভেতরে ছোট ছোট চোখ দুটো কুঁচকে আরো ছোট হয়ে গেল। আকম্পিত গলায় বললেন, কিন্তু আমাকে এ প্রশ্ন করার অর্থ? আপনাদের কি ধারণা প্রতাপের মৃত্যুর পেছনে আমার হাত আছে? দময়ন্তী মৃদু হেসে বলল, থাকতেই পারে। একটা কথা তো ঠিক যে প্রতাপবাবুর মৃত্যুতে সবচেয়ে লাভবান হবেন আপনি। সেক্ষেত্রে আপনাকে এহেন সন্দেহ করা কি অন্যায়? দময়ন্তীর কথা শুনে সত্যকী চেয়ারের ওপর খোঁড়া হয়ে বসলেন। তার সমস্ত শরীরটা ফুলে উঠল। মুখের হাসি মুখোশটা খসে গিয়ে সেখানে একটা কুৎসিত নিষ্ঠুরতা ফুটে উঠল। কিন্তু বিস্ফোরণ ঘটল না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সত্যকী বললেন, প্রতাপের মৃত্যুতে আমি লাভবান হইনি, হয়েছেন ছোট মামা। তার এই প্রতিষ্ঠানটা বেঁচে গেছে। গোড়া থেকে আমরা এর সঙ্গে জড়িয়ে আছি, তিল তিল করে বড় করে তুলেছি। সেই কারখানাটা ছোট মামা প্রতাপের হাত ছেড়ে দিয়ে
পথে বসতে যাচ্ছিলেন। কি অবস্থা হয়েছিল! কোনো ডিসিপ্লিন নেই, কাজকর্মের কোনো মাথামুন্ডু নেই, ওয়ার্কাররা সব মাথায় চড়ে বসেছে। এই করে কোনো ব্যবসা চলে? আমার আর কি লাভ হয়েছে? পরিশ্রম ডবল হয়েছে এই পর্যন্ত। প্রতাপ যা নষ্ট করে গিয়েছিল সেটাকে আবার তৈরি করা সহজ ব্যাপার তো নয়। লাভ যা হবার সেটা ছোট মামারই হবে, আমাদের কিছু নয়। আর এই ঘরে বসা, ভাবছেন এখানে বসে আমার অ্যাসেম্বল ফুলফিলড হয়েছে? একেবারেই ভুল ধারণা। সত্য কি স্যানেল চাকরি তোয়াক্কা করে না? একথা মনে রাখবেন। কলকাতার অনেক বড় বড় অর্গানাইজেশন তাকে পেলে পড়তে যাবে। এখানে পড়ে আছি ছোট মামার জন্য। তার প্রতি আমার এবং আমার পরিবারের কৃতজ্ঞ থাকার কারণ আছে। একসঙ্গে এতগুলো কথা বলে সত্যকি হাঁপাতে লাগলেন। দময়ন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে এতক্ষণ সত্যকির দিকে তাকিয়েছিল। এখন প্রশ্ন করল, আপনার কোয়ালিফিকেশন কি? গলার মধ্যে শব্দ করে একটা ব্যঙ্গাত্মক হাসি হাসল সত্যকি। বললেন, কোয়ালিফিকেশন? আমি গ্লাসগো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিলেতে থেকে ফিরেছিলুম 8 বছর আগে র্যালফ স্টাইন হোপে চাকরি নিয়ে। কিন্তু ছোট মামা রিকোয়েস্ট করলেন, ঠেলতে পারলুম না। এই বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এসে ভিড়ে গেলুম। তখন থেকে এখানে আছি। এই আমার কোয়ালিফিকেশন। সত্যকির কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন সুশীল বাবু। বললেন, চা রেডি দিতে বলি? চা পর্ব শেষ হওয়ার পর সুশীলবাবু দময়ন্তীকে জিজ্ঞেস করলেন, এবার তাহলে কারখানাটা ঘুরে দেখবেন, চলুন। সত্যকি, তুমি এদের নিয়ে যাও সঙ্গে করে। দময়ন্তী উঠে দাঁড়িয়ে বলল, না সুশীলবাবু, আমরা নিজেরাই ঘুরে দেখব, কারোর সঙ্গে আসার কোনো দরকার নেই। সুশীলবাবু বোধহয় একটু অবাক হলেন, কিন্তু প্রতিবার করলেন না। বললেন, বেশ তো, নিজেরা ঘুরে দেখেন চান দেখুন, আমি আর সত্যকি এখানেই অপেক্ষা করছি। দেখা হয়ে গেলে একসঙ্গে দীপুর বাড়িতে দেখতে যাব। দময়ন্তী যার হাড় নড়ল। তারপর ডান দিকে জানালা দিয়ে পাঁচিলের ওপাশের বাড়িটার দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলো, ওই বাড়িটা? সুশীলবাবু বললেন, হ্যাঁ ওটাই। এই জানালাটার পর্দা লাগানোর কোনো ব্যবস্থা নেই দেখছি। পর্দা কি কোনোদিন লাগানো হতো? পর্দা? ফ্যাক্টরির জানালার আবার পর্দা কি? দময়ন্তী কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ তাকাও তো, বা তাও তো বটে। কিন্তু ওর চোখ দুটো চিন্তিত আর অন্যমনস্ক হয়ে রইল। শিবেন আর সমরেশ এই দৃষ্টি চেনে। দুজনে কোনো কথা না বলে নিঃশব্দে ঘরে থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। বারান্দাটা বেশ চওড়া। অফিস বাড়িটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানা। দময়ন্তী কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে নিশ্চিত এর অন্যমনস্কভাবেই কারখানার দিকে না গিয়ে উল্টো দিকে মেনে গেটের দিকে হাঁটতে লাগলো। শিবেন এরকমই আশা করছিল মনে মনে। সেও কোনো রকম বাধা না দিয়ে বিনা বাক্য বয়ে দময়ন্তীর পিছনে হাঁটা শুরু করলো। গেটের সামনে পার্ক করা গাড়িগুলোর সামনে এসে থামলো দময়ন্তী। তারপর আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। শিবেনকে বলল, দেখেছেন শিবেনবাবু, এখান থেকেও দীপান্বিতার বাড়ি বারান্দাটা দেখা যায়। শিবেন পেছনে ফিরে দেখল, বলল, হ্যাঁ তা যাই বটে, তাতে কি? দময়ন্তী একটা গাড়ির গায়ে ঠেসান দিয়ে চিন্তিত দৃষ্টিতে সামনের একটু ফুল গাছ পর্যবেক্ষণ করতে করতে বলল, না তা আর কি, বলতে চুপ করে গেল। একজন খাকি ইউনিফর্ম পরা মাঝারি
গড়নের মধ্যবয়স্ক ব্যক্তি এতক্ষণ অবাক হয়ে সমস্ত দৃশ্যটা দেখছিলেন। তিনজনকেই চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত উদ্বিগ্ন মুখে এগিয়ে এসে শিবেনকে সম্বোধন করে বললেন, আমি এখানকার সিকিউরিটি অফিসার। আমি কি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারি স্যার? শিবেন হাত নেড়ে বলতে চাচ্ছিল, দময়ন্তী বাধা দিল। বলল, নিশ্চয় নিশ্চয়। কি নাম আপনার? কতদিন কাজ করছেন এখানে? ভদ্রলোক অত্যন্ত খুশি হয়ে আজ্ঞাল হেসে বললেন, আগে আমার নাম শ্রীনাথ ভট্টাচার্য। এখানে আছি তা বছর 8 হলো। তার আগে আর্মিতে ছিল, রিটায়ার করা। ধন্যবাদ সবাইকে।